আমার সহকর্মী, আমার সতীর্থ, আমার সহযোদ্ধা সত্যেন্দা, যার সাথে আমার দীর্ঘদিনেরই একটি সম্পর্ক। এই বাড়িতে তার আহ্বানে আমন্ত্রণে বহুবার আমি এসেছি। আজকে তার এই যে প্রয়াণ মুহূর্ত, তাকে স্মরণ করে যতবার এখানে অনুষ্ঠান উদযাপিত হয়েছে ততবারই আমি এখানে এসেছি। শুধু সত্যেন্দা না, সত্যেন্দার যে ভাই চলে গেছেন রমেন, তারও স্মৃতি স্মরণে আমাকে সেই পরিবার থেকে বারবার ডাকা হয়েছে, আমি বারবারই এসেছি। একটা কোথাও কেমন একটা সূত্র যেন আমাদেরকে একত্রিত করে রেখেছে, যার মূল অস্তিত্ব হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমাদের রক্ত, বর্ণ, বংশ, গোত্রের কোনো সম্পর্ক না থাকলেও আমরা একটা যৌথ পরিবারের মতন একত্রিতভাবে আমাদের জীবনকে যাপন করবার চেষ্টা করে চলেছি। আজকের এই স্মৃতি স্মরণ সন্ধ্যায় আমার সতীর্থ, আমার সহকর্মী শ্রদ্ধেয় কার্তিক দা এবং সামান্য বিশ্বদা যে কোলাজ তৈরি করেছেন, খুব অসম্ভব ভালো, অসাধারণ সুন্দর একটি কোলাজ। শুনতে শুনতে বিশ্বদার যে কথোপকথন সাথে অসাধারণ নাটকীয় কোলাজটি শুনতে শুনতে আমার বারবার মনে পড়ছিল যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী গ্রন্থ আছে, একটি না দুটি খণ্ড, তার নাম হচ্ছে ধৃতি বিধান। এই ধৃতি বিধানা বাণী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর খুব পরিষ্কার স্পষ্ট ভাষায় নির্দেশ করেছেন যে বাবা এবং মায়ের কাছে তুমি চির ঋণী এবং চির কৃতজ্ঞ থাকবে। বাবা এবং মায়ের কাছে তুমি চির ঋণী এবং চির কৃতজ্ঞ থাকবে। কেন থাকবে, কি কারণে থাকবে, কি জন্য থাকবে, এই বিষয়ে তিনি স্পষ্ট আমাদের নির্দেশিকা দিয়েছেন যে তুমি যে বৈশিষ্ট্য নিয়ে এখন দাঁড়িয়ে আছো, এই যে দাঁড়িয়ে আছো, এই যে তুমি যে বৈশিষ্ট্য নিয়ে পরিচিত হয়েছে, প্রকাশিত হয়েছ, তারা এই দুজন, তোমার বাবা এবং তোমার মা, তোমাকে এই অস্তিত্বটা দান করেছে। অতএব তোমার বাবা এবং মা যদি তোমাকে এই সম্ভাব্যতা দান না করতেন, তুমি এই জীবন এবং অস্তিত্ব কখনো পেতে না। এই কারণেই তোমার যতই ক্রমাগতি থাক না কেন, তুমি প্রত্যেক মুহূর্তেই তোমার মা এবং বাবার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই সার সত্যটি আমরা আমাদের ব্যক্তিগত থেকে বৃহত্তর জীবনে আমরা সবসময় সংগতি এবং সম্মেলন রক্ষা করতে পারি না। কেন তার ইঙ্গিত করেছেন শ্রদ্ধেয় কার্তিক বণিক। তার ইঙ্গিত করেছেন যে এই সম্মেলনটা আমরা সবসময় রাখতে পারি না, তার কারণ ইঙ্গিত করেছেন শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয় যে কম্প্যাটেবল ম্যারেজ। এই কম্প্যাটেবল ম্যারেজ, সুষম সম্মেলন যদি না হয় তাহলে তার সুষম প্রকাশ হওয়া কখনো সম্ভব নয়। একটা স্মৃতি স্মরণের সঙ্গে একটা ম্যারেজ রিফরমেশনের যে রিলেশনশিপ, একটা স্মৃতি স্মরণের সঙ্গে একটা ইউজারিক সায়েন্সের যে রিলেশনশিপ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই সময় সন্ধিক্ষণ আমাদের কাছে আনফোল্ড করলেন। এই আনফোল্ড করে বললেন যে এই যে যিনি নেই আমার কাছে শরীরে বা দেহে, তিনি আমার কাছে আছেন। এখনকার জেনেটিক ইঞ্জিনিয়ার যারা, এখনকার যারা বিশেষজ্ঞ, শরীর বিশেষজ্ঞ, ওরা আমাদের কাছে এই সত্যটাই চিহ্নিত করছে। এই বিষয়টাই বলছেন যে আমি একটা ক্রোনোলজিক্যাল একটা ডিসেন্ডেড, লিভিং ডিসেন্ডেড, আমার পাস্ট যারা ফোর ফাদার, তাদেরকে আমি বহন করে চলছি। এই যে আভিজাত্য বোধ, এই যে মর্যাদা বোধ, এই যে কনসিয়াসনেসটা, একদিন ঠাকুর বসে আছেন দেওঘরে, তার ঘরে আমাদের পূজনীয় ঋতিকাচার্যদেব, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় কন্যা সম্বিদিদি, তিনি এসে থালার উপরে একটা ফুল রেখে প্রণাম করে চলে গেলেন। ঠাকুর দেখে হাতটা জোর করলেন, করে কিছুক্ষণ পরে বললেন তোর বাপ কোথায়? বললো ঘরে, যার দিয়ে সে পাঠায় যে আমার কাছে এখন। কেশবদা এসে বললেন আপনি আমাকে ডাকিছেন? ঠাকুর বললেন যে দেখেন, আপনি যে আমাকে রোজ প্রণাম করেন,
আপনি এবং আপনার স্ত্রী সুষমা যে আমাকে রোজ প্রণাম করে, সম্বিতি পণ্ডিত এরা সব দেখতে দেখতে, পিতুল কতুল ওরা দেখতে দেখতে কিভাবে শিখে গেছে শুধু প্রণাম ঠিক নয়, একটা কিছু দিয়ে করতে হয়। এই কারণেই আসার পথে একটা ফুল তুলে নিয়ে এসে একটা ফুল দিয়ে প্রণাম করলো। আমার যেন মনে হলো সম্বিতের মধ্য দিয়ে আমি আপনাকেই দেখলাম, আপনার কন্যার মধ্য দিয়ে আমি আপনাকেই দেখলাম, তাই করলাম কি তোর বাবাকে একটু ডাক দিয়ে পাঠাই দিন, আপনার দেখতে ইচ্ছে করতেছিল। এই যে সম্মেলনটি একটি পরবর্তী উত্তরকালের প্রজন্ম বহন করে, এই সম্মেলনটা ঠিক থাকে না। কেন থাকে না, কি কারণে থাকে না? আমরা খুব অল্প সময়ের জন্য যার বর্ণ দেখে সম্মেলন করে আমরা বর্ণ পরিচয় শিখেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি সমাজকে সংস্কার করতে গিয়েছিলেন। একটি বই পড়বেন, নিঃসঙ্গ বিদ্যাসাগর, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, নিঃসঙ্গ বিদ্যাসাগর। আর তিনি বলছেন যে আমি আমার ছেলে নারায়ণকে আমি প্রথম বিধবা বিবাহ দিয়েছিলাম এই অসহায় মানুষের কথা ভেবে, কিন্তু পরবর্তীকালে আমি সুস্থ সুন্দরভাবে সংসারে বাস করতে না পেরে দলিত এবং সাঁওতাল এবং আদিবাসীদের সম্মেলনে কারমাচার চলে যেতে বাধ্য হয়েছিলাম। এখন সেই স্টেশনটার নাম পরিবর্তন হয়েছে দেওঘর যেতে বিদ্যাসাগর স্টেশন, ওটার নাম ছিল কারমাচার। আমি কারমাচারে চলে যেতে বাধ্য হয়েছিলাম। এই যে বিদ্যাসাগরের খেতকটি, তাহলে বুঝতে পারা যায় আজকে সেই ধারাটা অবলুপ্ত হয়ে গেছে। আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন যার উপাধি হচ্ছে দেশবন্ধু, মহর্ষি চিত্তরঞ্জন, যার উপাধি হচ্ছে দেশবন্ধু, তার পরবর্তী প্রধানটা আমরা ভালো করে খুঁজে পাই না। এখন এই সমকালীন সময়ের মধ্যে আমাদের অন্যতম বিশ্ববন্দিত নমস্য প্রণম্য গুরুদেব বলে চিহ্নিত করার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বপ্নের সাধের সাধনার যে শান্তিনিকেতন, আপনারা নীলাঞ্জনের বই পড়বেন, পড়ে দেখবেন যে কি অসাধারণভাবে তিনি বর্ণনা করেছেন শব্দের আল্পনার মধ্য দিয়ে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সোমনাথ পর্যন্ত কি নির্যাতন এবং নিঃসহায় অবস্থায় শান্তিনিকেতন ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এগুলো আমাদের কাছে একটা মানচিত্রের মতন চিহ্নিত করে দেয় জীবন শুধু জীবন নয়, আমি আমার জীবনের শেষ কথা হতে পারি না, আমার জীবনটা প্রবাহমান, আমার বংশ, আমার উত্তরকালের উত্তর পুরুষের মধ্য দিয়ে। সুতরাং আমি যে জিনিসকে বপন করব তার কোনো বিজ্ঞান ব্যাকরণ থাকবে না, এটা হতে পারে না। বর্তমানে যার সেবাদ পদ্মে আমরা একত্রিত হয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি খুব পরিচ্ছন্ন ভাষায় মৃত্যুর সংজ্ঞা দিয়ে বলছেন ডিসইন্টিগ্রেট হয়ে যায়। একটা কাঠামো যখন অসংহত হয়ে যায়, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, তখন এটাকে মৃত্যু বলে চিহ্নিত করা যায়। এই যে মৃত্যু যখন চিহ্নিত হয়, ঠাকুরের কাছে এসেছেন ইটালি থেকে এলএনজি মিট্টাম। এই এলএনজি মিট্টাম ঠাকুরকে প্রণাম করে, দেওঘরের মাটিতে ঠাকুরকে প্রণাম করে অনেক বাণী গাছে জায়গায় দেয়ালে টাঙানো আছে। একটি বাণী বিষ্ণুদা বললেন, কার্তিকদা বললেন, মৃত্যুকে অবলুপ্ত করে। ওই বাণীটি পড়ে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর যে বাণী দিয়েছেন, ঠাকুর কি তার নিজের দেওয়া বাণীকে বিশ্বাস করেন? ঠাকুর মাথাটার উপরে না হ্যাঁ বললেন। তারপরেই বললেন, এই যে বাণীটা দিয়েছেন মৃত্যুকে অবলুপ্ত করো, ঠাকুরকে এই বাণীটা, এই শব্দটাকে বিশ্বাস করেন? ঠাকুর এটাকে হ্যাঁ বললেন। তারপরে বললেন, ঠাকুরকে বিশ্বাস করেন যে ঠাকুর কোনোদিন পৃথিবী থেকে মৃত্যুর দিকে ঝুঁকে যাবেন না, এই কাঠামোতে ঠাকুর অনন্তকাল থাকবেন? ঠাকুর হেসে ফেললেন। হেসে ফেলে বললেন, এটা একটা প্রাকৃতিক জাগতিক পার্থিব নিয়ম, এটা কি করে সম্ভব? তখন এলএনজি মিট্টাম ঠাকুরকে জিজ্ঞেস করছেন, তাহলে আপনার বাণীর সাথে আপনার জীবনের মিল কোথায়? মৃত্যুকে অবলুপ্ত করার কথা আপনি বলছেন, অথচ আপনি পৃথিবীতে থাকবেন না, তাহলে আপনার বাণীর সাথে আপনার জীবনের মিল কোথায়? ঠাকুর হাসতে হাসতে বললেন, একদম ঠিক, but why sealed our conscious memory? যেটা কার্তিকদা বললেন, but why sealed our conscious memory? আমার এই সচেতন স্মৃতি কেন বিলুপ্ত হয়ে যাবে? এই কথাটি যেদিন উচ্চারিত হয়েছিল, আমার মেমোরি রিকল করলে মনে হয় 50-এর দশকের কথা বলছি। এখন 2024 সাল। এই সময় সেদিন অনেক মানুষ একে বিশ্বাস করা বা না করার দোলাচলের মধ্যে পেন্ডুলামের মতো রেখে দিয়েছিলাম আমরা। আজকে 2024 সাল। আপনারা জানেন যে গোটা বিশ্বে সাইকিয়াট্রিক সিলেবাসের মধ্যে একটা নতুন সিলেবাস অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে NDE, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স।
নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স একটা কথা বললে আপনারা খুব স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন। বৃন্দাবনে জগদেশ্বরী জগদাম্বা যাকে বলি আমরা, মা শারদা, বৃন্দাবনে তখন রামকৃষ্ণ শরীরে এবং দেহে নেই। সালটা উল্লেখ করছি যে সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন, 1888 সাল। এই 1888 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 14 সেপ্টেম্বর পৃথিবীতে অবতরণ করছেন, আবির্ভূত হচ্ছেন। সেই প্রেক্ষাপটে বৃন্দাবনে যোগিন মার সাথে মা শারদার সাক্ষাৎকার, এবং দুজনকে দেখে অপুষ প্রাণে কাঁদছেন। সেই রাতেই হঠাৎ মা শারদা দর্শন করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে। তিনি বলছেন, তোমরা দুজনেও তো কাঁদছো কেন? আমি কি চলে গিয়েছি? আমি তো তোমাদের কাছাকাছি রয়েছি, কাঁদছো কেন এত? আর হাতের বালাটা খুলো না। তখন বলছে, বারবার তুমি আমাকে একই কথা কেন বলো দেখিনি, বালাটা খুলবো না কেন? তখন বললেন, আমি আর বেশি কথা বলবো না, গৌরীমা আসবে পরম বৈষ্ণবী, তিনি তোমায় সব ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। মা শারদার এই কথোপকথনের সেই দিন বিকেলে গৌরীমা আসলেন পরম বৈষ্ণবী, তিনি সমস্ত বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়ে বলার পর মা আশ্বস্ত হলেন। সেদিন, এটি স্বামী গম্ভীরানন্দজির লেখা থেকে বলছি আমি। স্বামী গম্ভীরানন্দজি তার স্মৃতি স্মরণ করতে গিয়ে এই টোটাল বিষয়টাকে একসাথে কম্পাইল করেছেন স্বামী চেতনানন্দ মহারাজ। তার বইটির নাম হচ্ছে যেমন শ্রী রামকৃষ্ণকে দেখেছি। এর মধ্যে থেকে একটি ছোট্ট অংশ আপনাদের কাছে বিবরণ দিলাম। যে কোনো কথা বলবো উইথ রেফারেন্স, যে রেফারেন্সটা পেলে পরে মানুষ অনুভব করতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে এবং অন্যজনকেও জানাতে পারবে। সুতরাং এই যে রেফারেন্সটা আমি দিলাম, সেটি বিজ্ঞান প্রযুক্তি একে বিশ্বাস করে করা সম্ভব নয়, কেননা বিজ্ঞান সবসময় হাইপোথিসিস নিয়ে চলে না। বিজ্ঞান সবসময় প্রমাণ সাপেক্ষ। আদালতে কি আমি দেখেছি বললে হবে না, তার সপক্ষে প্রমাণ এবং সাক্ষী উপস্থিত না করলে পরে আদালত একে স্বীকার করে না কখনো। ঠিক একইভাবে এই সমকালীন সময়ের মাটিতে দাঁড়িয়ে থেকে একে কি বিজ্ঞান বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। এখন সারা পৃথিবী জুড়ে উত্তাল হয়ে উঠেছে। যার নাম করছি তার নাম হচ্ছে ডক্টর রেমন্ড মুডি। তার একটি বিখ্যাত বই যা বেস্টসেলার, লাইফ আফটার লাইফ। ডক্টর রেমন্ড মুডি, ডক্টর কেনেথ রেন এবং ডক্টর মাইকেল সাবম, যাদের বই আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন, ডেথ আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন, এই বইগুলো গোটা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। একটি মুহূর্তের কথা বলি। একটি পেশেন্ট অপারেশন টেবিলে শুয়ে আছে এবং যখন অপারেশন হচ্ছে, ডিউরিং দি টাইম অফ অপারেশন, তখন পেশেন্ট এক্সপায়ার করে গেছে। এরকম এক্সপিরিয়েন্স আমার নিজের জীবনেও আছে। আমি তখন দেবঘরে থাকি, কাজলদা হাসপাতালে। ঠাকুরের কনিষ্ঠ পুত্র ডক্টর ননী মন্ডল অ্যানেস্থেসিয়া দিচ্ছেন, কাজলদা অপারেশন করছেন, আমিও তাকে অ্যাসিস্ট করছি। আর সেই সময় ননীদা বললেন যে, কাজল, পেশেন্টের গলার আপারটা স্পেল করেছে, পেশেন্ট নেই। তারপরে আর্টিফিশিয়াল ব্রিথিং করার পর ধীরে ধীরে পেশেন্ট আবার রিভার করে গেল খুব অল্প সময়ের জন্য। ঠিক একই কন্ডিশনে ওই পেশেন্টটিকে যখন অপারেশন করা হচ্ছে, তখন যিনি অ্যানেস্থেসিয়া দিচ্ছিলেন তিনি বললেন যে এক্ষুনি ভেন্টিলেশন প্রয়োজন, এবং সময়কালটা খুব বেশি নয়, 2 থেকে 3 সেকেন্ড সময়। এই 2 থেকে 3 সেকেন্ড সময় মেডিক্যালি, প্যাথোলজিক্যালি, ক্লিনিক্যালি সেই পেশেন্ট কিন্তু মৃত বলে চিহ্নিত হবে বিজ্ঞানের কাছে। এটা রেকর্ডে মৃত বলে চিহ্নিত হবে। তারপরে ভেন্টিলেশনের পর আবার রিভাইভ করবে। রিভাইভ করার পর তাকে জেনারেল বেডে যখন ট্রান্সফর্ম করা হয়েছে, স্যার মুডি জিজ্ঞেস করছেন, আপনি কেমন ফিল করছেন? উনি বলেন, খুব ভালো। ভালো আছেন? বলে, হ্যাঁ, খুব ভালো আছে। তারপরেই বলেন, দেখুন ডক্টর, আপনি যখন বলছিলেন এখন স্ক্যালপেল চালাবেন না, তখন আমি এই কথাটা শুনলাম। ডক্টর খুব অবাক হয়ে বললেন, ডু নো হোয়াট ইজ স্ক্যালপেল? স্ক্যালপেল কাকে বলে? যেটা দিয়ে পেট কাটে, ছুরি। আপনি জানেন স্ক্যালপেল কাকে বলে? না, আমি জানি না। তাহলে বললেন কি করে? তো চাই, আমি বলবো কি? আমি তো শুনলাম। কি করে শুনলেন? বলে, আপনি যখন বলছিলেন তখন আমি আপনার বাঁ দিকে চাঁদের পাশ থেকে দাঁড়িয়ে আমার দেহটা তো দেখছিলাম আর আপনার কথোপকথন শুনছি। আজকের জেনেটিক ইঞ্জিনিয়াররা একে অস্বীকার করতে পারছে না, একদম পারছে না বলে একটা সিলেবাস তৈরি করেছে, এনডিই, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। আমি একটা বললাম, এরকম সিরিজ অফ এক্সাম্পল এবং সিরিজ অফ ঘটনা বিজ্ঞান একে এখন একদম অস্বীকার করতে পারছে না বলে
এরা বিশ্বাস করছে এক্টোপ্লাজমিক একটা এক্সিস্টেন্স আছে, প্লাজমাটিক এক্সিস্টেন্সের পরে একটা এক্টোপ্লাজমিক এক্সিস্টেন্স আছে, যাকে শ্রী ঠাকুর বলেছিলেন ভয়েস ইজ আওয়ার কনসিয়াস মেমোরি। ইন আদার হ্যান্ড ঠাকুর আবার একদিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋতিকাচার্যদেরকে বলছেন, কৃষ্ণদা আপনি যদি চোখে দেখেন, নর্দমা ছিল দেওঘরে, একটা নর্দমার মধ্যে অনেক অনেক পোকা মাকড় কীট পতঙ্গ ঘুরে যাচ্ছে, বেশি যাচ্ছে জলের মধ্যে, কাদার মধ্যে। ঠাকুর কোমরে হাত দিয়ে এরকম দাঁড়িয়ে বলেন, কৃষ্ণদা এই যে নালা দিয়ে যে সব কীট পতঙ্গ পোকামাকড় ভেসে যাচ্ছে, আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে আপনার ছাওয়াল পাওয়ালরা ওই রকম কীট পতঙ্গের মতন ভাসতে ভাসতে জীবনকে অতিবাহিত করছে, আপনার কিংবা লাগবে ঘুরে পড়ে? কৃষ্ণদা বললেন, একদম ভালো লাগবে না। বলে আমরা সেটাকে বলি, বিশ্বাস করি না। আর তা যদি বিশ্বাস করতাম তাহলে আমার প্রজন্মের মধ্যে সেই রকম প্রজন্ম রচনা করবার বিজ্ঞানকে আমি নিঃসন্দেহে প্রবর্তন করবার চেষ্টা করতাম। আজকের এই স্মৃতি স্মরণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সত্যেনদা কি করেছেন কি করেননি এত সালতামামির প্রয়োজন নেই, কিন্তু তার পুত্র এবং তার পৌত্র এবং তার পুত্রবধূদের ভেতরে এই ভাবটা ইনহেরিট করতে পেরেছেন, যে ভাবের ভেতর থেকে, ভাব মানে টু বি। ঠাকুর প্রত্যেকটি শব্দকে আনফোল্ড করেছেন। ভাব মানে কোনো ভাবালুতা না, ভাব মানে টু বি, হওয়ার আবেগ। আমি হতে পেরেছি কি পারিনি পরের প্রশ্ন, হওয়ার আবেগ। এই যে আবেগটাকে ইনহেরিট করতে পেরেছেন আজকে স্মৃতি স্মরণে, সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। ঠিক একইভাবে সত্যেনদা আমাদের কাছে দেহে না থেকেও প্রমাণ করলো তিনি দেহে আছেন। দেহে থাকলে যতটা জীবন্ত থাকতেন, দেহে না থেকেও তার থেকে একটুও কম নয়। একই রকম ভাবে তার আহ্বানে ডাকে এত মানুষ ফিরে এসেছে। এই যে সম্মেলন, এই সম্মেলনকে আমাদের সৎসঙ্গ আন্দোলন আরো একটু এক্সটেন্ড করেছেন, আরো একটু এক্সপ্লয়েট করেছেন। এটাকে কি করে কি রাখা যায়? আমার মস্তিষ্কের মধ্যে, আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে যেসব যন্ত্রপাতি দিয়ে আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে, এর 2-1% আমি ব্যবহার করি, খুব বেশি ব্যবহার করতে পারি না। এই 2-1% ব্যবহার করি, কিন্তু খুব একটা বেশি ব্যবহার করতে পারি না আমি। স্যার আইনস্টাইন, রবীন্দ্রনাথের মতন ব্যক্তিত্বদের 5 থেকে 7% অ্যাক্টিভ ছিল, কিন্তু আমাদের শরীরে বেশিরভাগই যা নিয়ে এসেছিলাম ওই দিয়ে কিন্তু ফিরে যাবো। এই একই কনসিয়াস মেমোরিকে যাতে সিজ না হয়ে যায়, এই কনসিয়াস মেমোরিকে এক্সপ্লয়েটেড করার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ প্রবর্তন করেছিলেন। সৎসঙ্গ কথাটার মধ্যে আছে সৎ মানে এক্সিস্টেন্স, আর সঙ্গ কথাটা এসছে সৎ ধাতু থেকে, মানে আসক্ত হওয়া এবং রঞ্জিত হওয়া। আসক্ত হওয়া এবং রঞ্জিত হওয়া। আমি যাকে অ্যাকসেপ্ট করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি, তিনি আমার গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার কিছু নির্দেশাবলী আমার প্রতি কিছু ব্যক্তিগত নির্দেশাবলী তিনি আমাকে দিয়েছেন, আর আমি আমার ইন্ডিভিজুয়াল লাইফে তার প্রতি কতটা আসক্ত এবং তাতে কতটা রঞ্জিত হয়ে আমি আমার জীবনকে যাপন করে পরিচালনা করতে পারছি, এটি সৎসঙ্গ আন্দোলনের প্রথম এবং শেষ কথা। আপনি আমার কথা নন, এরা আমার কথা নন, ওরা আমার কথা নন। সুতরাং এখানে সৎসঙ্গ আন্দোলন অলওয়েজ ব্যক্তি নির্ভর আন্দোলন, ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন, ব্যক্তি বিনির্মাণের আন্দোলন। এই প্রত্যেকটি ব্যক্তি যখন একত্রিত হয়, সতে সংযুক্তির সহিত গতি সম্পন্ন যখন হয়, তখন এই সৎসঙ্গ অর্গানাইজেশন স্পাউট করে বা ইভলভ করে। তার আগে অনেক বেদজল তার মধ্যে থাকতে পারে, সেটা ঠাকুর কখনো অস্বীকার করেননি। অনেক 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 বদবাল এর মধ্যে ভেসে যেতে পারে, সে মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ মেরুকরণ করে নিতে পারে। ব্যক্তিগত জীবন যাপন, চাল চলন পরণ পরিচ্ছদ, তিনি আমাকে উপাসনা মন্ত্রের মধ্যে বলছেন, ঈশ্বর আমার উপাসনা, আমার ভেতরে সবসময় নিরন্তর হয়ে থাকো। কি? আমার খাদ্য পানীয়, আমার পরণ পরিচ্ছদ, আমার বাক্য ব্যবহার, আচরণ, কর্ম সম্পাদন, এই প্রত্যেকটি বিষয়ের ভেতরে তিনি যেন জাগ্রত হয়ে থাকেন। উপসংহার পর্বে বলছি, এই ভক্তজন যেমন এখানে বসে ঠাকুরের সান্নিধ্যে সম্মেলনে একত্রিত হয়ে বসে আছেন, এরকম ঠাকুরের কাছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন। প্রায় একদিন ঠাকুরকে জিজ্ঞেস করতে, ঠাকুর আপনি থাকেন দেওঘরে, আমরা থাকি অনেক দূরে, আমাদের জীবনে সংকট দুর্যোগ সমস্যা বিপদ লেগেই আছে। আমরা যদি সংকটে পড়ি, দুর্যোগে পড়ি, আপনাকে যখন ডাকি,
আপনি কি শুনতে পান? খুব খুব রেশনাল কোশ্চেন করছেন ঠাকুরকে, আর ঠাকুর কি সুন্দর আনসার দিয়ে খুব সহজভাবে বলছেন যে তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমিও শুনতে পাই। রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে 15 পার্ট। তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান আমিও শুনতে পাই। প্রশ্ন হলো অন্তরস্থ ইষ্ট কি করে শুনবে? এই জন্যই সৎসঙ্গ আন্দোলনের তাৎপর্য, প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা এবং তার অপরিহার্য জরুরি বিষয়। আমার অন্তরস্থ ইষ্ট কি করে শুনবে? ঠাকুরের কাছে শুধু প্রফুল্ল কুমার দাস এই বাণী লিখতেন না, মণিলাল চক্রবর্তী লিখতেন, দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখতেন, রেবতী মোহন বিশ্বাস লিখতেন এবং নিখিল ঘোষ লিখতেন। অনেক লোক লিখতেন একসঙ্গে, প্রচুর মানুষ লিখতেন। সুতরাং নিখিল ঘোষরা একদিন বাণী তাকে চিঠি ঠাকুর ডিকটেট করছেন, চিঠিটা লিখছেন। লেখার পরে প্যাডের থেকে চিঠিটা ছিঁড়ে খামের মধ্যে যখন ভরছেন, ঠাকুর ছুটিতে হাত দিয়ে এতক্ষণ তার কর্ম পদ্ধতি দেখে যাচ্ছেন, একটু ইন্টারাক্ট করেন। যখন খামে ভরছেন তখন ঠাকুর ছোট্ট শব্দ করে বললেন, ঠিক হলো না, তোর কাজটা ঠিক হলো না, আমাকে বলে হাতটা বাড়িয়ে চিঠিটা নিয়ে নিলেন, নিয়ে ভাঁজ করলেন, এজ টু এজ ভাঁজ করলেন এবং এমন করে চিঠিটা ধরলেন, ভাঁজ করলেন যেন কোনো প্রাণবন্ত জীবন্ত অস্তিত্বকে তিনি ব্যবহার করছেন, এরকম করে যেন ব্যথা না লাগে, আঘাত না পায়, এতটা মমত্বের সহকারে তিনি ওটাকে ভাঁজ করে খামের মধ্যে ভরে। দেখুন কথা কত সুন্দর। নিখিল ঘোষের হাতে দিয়ে বলছেন, আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো ভালো। একবারও বলিনি তোরটা ভালো না আমারটা ভালো। দেখুন কথা একটা শিল্প, বাচিক শিল্প। কথাকে বলতে হয় এমন করে যে কথা কাউকে আঘাত না করে। ঠাকুরের কথা হচ্ছে কথা বলবি এমন করে যেটা ইন্ডিভিজুয়াল এবং ইউনিভার্সাল। ইন্ডিভিজুয়াল এবং ইউনিভার্সাল। যেমন ভারতবর্ষের সেই সময় 52 সালে স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার বি.এন. গাদার, তিনি দেওঘরে ঠাকুর প্রণাম করতে এসেছেন। ঠাকুর প্রণাম করতে এসে ঠাকুরের সব কার্যপদ্ধতি দেখে বলছেন, আমি আসার আগে আমার ডিআইবি এবং ইন্টেলিজেন্স দিয়ে খবর নিয়ে দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে আপনার যে কর্মকাণ্ড শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে নিয়ার ফিউচার আপনি একদিন ভারতবর্ষের ক্ষমতা দখল করবেন। আপনার কি সেরকম ইচ্ছে আছে? খুব ডাইরেক্ট প্রশ্ন করেছেন ঠাকুর অনুকূল চন্দ্র। আর ঠাকুর অনুকূল চন্দ্রের আনসার কত ডিপ্লোম্যাটিক, কত সুন্দর, ইন্ডিভিজুয়াল এবং ইউনিভার্সাল। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সৎসঙ্গ ক্ষমতা লোভী নয়, সৎসঙ্গ ক্ষমতা চায় না কখনো, কিন্তু যদি উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা মাত্রা অতিক্রম করে যায় তাহলে আপনি কি বলেন সৎসঙ্গের হাত গুটিয়ে চুপ করে বসে থাকা উচিত? এই প্রশ্নের উত্তর তিনি আর দেননি, দলিলে খুঁজে পাওয়া যায় না, তথ্যের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তিনি প্রণাম করে চলে গিয়েছেন। ঠিক আজকেও একইভাবে এটি প্রাসঙ্গিক। এই কারণে আমি দীক্ষিত ঠাকুর অনুকূল চন্দ্রে, আমার মধ্যে যদি খাদ্য পানীয় পরম পরিচ্ছদ বাক্য ব্যবহার ভাষা আচরণ যদি হৃদ্য অনুকূলপন্থী না হয়ে ওঠে তাহলে আমি কি সত্যি সত্যি ঠাকুরের শিষ্যত্বের সাধনার পথে এক পাও হেঁটেছি কি? যদি আমাকে আমার কোনো সতীর্থ সহকর্মী সম্পর্কে আমাকে কেউ আক্রমণ করেন বা অভিযোগ করেন, বলেন এখানে এই দীক্ষিত লোক, ওখানে ওই দীক্ষিত লোক, এখানে এই ঠাকুরের শিষ্য এই কাজ করেছে, ঠাকুর আমাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন তুমি তোমার নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমানে ভবিষ্যতের জন্য দায়ী। আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমি দায়ী, আমি পারিনি এই কাজগুলো করতে, এটা আমার দোষ। এইভাবে যখন আমরা সহনশীলতাকে এবং এই পরমত সহিষ্ণুতাকে যখন আমরা ক্রমান্বয়ে এক্সিলারেটেড করতে পারবো, ঠাকুরের বাণী গ্রন্থের নাম উচ্চারণ করছি আচার চর্চা, 2টি খণ্ড, প্রথম দ্বিতীয়। আজকে যে গরম আমরা অনুভব করছি, ফোরকাস্টটা আরো 2 ডিগ্রি বাড়বে এবং আগামী দিনে অনেকগুলো দেশ মানচিত্রের বাইরে চলে যাওয়া ফোরকাস্টও আছে। খড়গপুর আইআইটি থেকে বলেছেন, অনেক বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। এরকম একটি প্রেক্ষাপটে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল আবহাওয়া সম্পর্কে, ইকোলজি সম্পর্কে। বইটার নাম রেফারেন্স উচ্চারণ করছি আচার চর্চা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তার মধ্যে ঠাকুর বলছেন তুমি যদি ব্যক্তিগত জীবনে সদাচার সম্পন্ন হও, সদাচার সম্পন্ন মানে যাকে মুখ দিলাম পেচাপ করে জল দিলাম শুধু এইটুকু সদাচার নয়, টোটাল সদাচার, টোটাল সামগ্রিক সদাচার, চিন্তন মনন ধ্যান আধ্যাত্মিকতা পরণ পরিচ্ছদ সমস্ত গোটা জীবনের জন্য যা সম্পৃক্ত হয়ে আছে সদাচার সম্পৃক্ত হয়ে চলো। তোমার একার সদাচার পালন বিশ্বজনীন আবহাওয়াকে প্রভাবিত করতে পারে।
এই বাণীটি তিনি আমাদেরকে দিয়েছিলেন। সেকেন্ডলি, আগে যে কথাটা বললাম তাই আমার ডাক অন্তরস্থ ইষ্ট কেমন করে শুনবেন। ওই যে প্রত্যেকটি কাজ নিখিলদাকে যখন বললেন বলবার পর ঠাকুর নিখিলদাকে বলছেন, বুঝলি, প্রত্যেকটি কাজ নিখুঁত সুষ্ঠুভাবে সম্পাদন করবে, প্রত্যেকটি কাজ নিখুঁত সুষ্ঠুভাবে সম্পাদন করবে। নিখিল ঘোষাল প্রশ্ন করছেন, তাতে কি হবে? ঠাকুর হাসতে হাসতে বললেন, তোর অন্তরস্থ ইষ্টপ্রীত হবে। তাহলে এখন দেখুন, আমি যদি আমার জীবনে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার প্রত্যেকটি কাজ আমি একা নিখুঁতভাবে সম্পাদন করে চলি, আমি যখন সংকটের দুর্যোগে হাত পাতবো তখন আমার হাত তিনি পূর্ণ করতে বাধ্য, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর সত্যেন্দ্রের স্মৃতি স্মরণের উপসংহার করবে অরুণদা একটা রেফারেন্স আমাকে আজকে দিচ্ছিলেন, খুব ঠিক সঙ্গত রেফারেন্স, যে ঠাকুর যখন ভোগ দিতেন তখন তিনি পঞ্চদেবতাকে যেমন দিতেন আরো দুটো দিতেন, একটা পিতৃমাতৃকুলের জন্য আর একটি দিতেন যারা প্রয়াত শিষ্য সৎসঙ্গী বৃন্দ তাদের জন্য তিনি গণ্ডূষ দান করতেন। আমি একটু প্রত্যক্ষ করেছি আমার জীবনে, আমি প্রত্যক্ষ করেছি। আমরা বলি নাগা নম, কুর্মা নম, ক্রিকরা নম, দেবদত্তা নম, ধনঞ্জয় নম, তারপরে গণ্ডূষ দিয়ে বলি প্রাণায়স্য, অপানায়স্য, ব্যানায়স্য, সমানায়স্য, উদানায়স্য, লাস্টে বলি ওম অমৃত উপস্তারণমসি স্বাহা। ঠাকুরের পরেও আরো দুটো পিতৃমাতৃকুলের জন্য এবং প্রয়াত সৎসঙ্গীদের জন্য তিনি গণ্ডূষ দিতেন। আজকে সত্যেন্দা এবং সত্যেন্দার মতনই যারা প্রয়াত হয়েছেন আমরা খুব শিওর, আমরা খুব ভীষণভাবে নিশ্চিন্ত পরমপিতা শ্রীপাদ পদ্মে তিনি বাস করছেন। আরো একটি বিষয় সম্পর্কে আরো আনন্দিত যে এই চৈতালি তার সত্যেন্দার ছেলের পুত্রবধূ, তার পৌত্র এখানে বসে আছে। এরা এই ক্ষণ মহেন্দ্র ক্ষণ মুহূর্তটি বিস্মৃত হননি, তারা এটিকে বিস্মৃতির স্রোতে ভাসিয়ে দেননি। এই পরিবার একটা বছর ধরে ধ্যান করেন মনে মনে আগামী ওই প্রয়াণ দিবস বা প্রয়াণ তিথিকে আমরা উদযাপন করব। তার জন্য প্রত্যেক সতীর্থার সঙ্গে এরা ওভার টেলিফোন এবং সাক্ষাতে কমিউনিকেট করেন, করতে করতে বারবার অনুরোধ করেন আন্তরিকতার সাথে আসবেন ওদিন আমার শ্বশুর মশাই বা আমার দাদু বা আমার বাবা স্মৃতি তর্পণ। এটা কি বেঁচে থাকা নয়? এটা কি পরিবারের মধ্যে দেহে না থেকেও থাকা নয়? এটা অনেক ভরন্তভাবে সংসারের পরিবারের মধ্যে বেঁচে থাকা। আমি সবাইকে অনুরোধ করবো, সত্যেন্দ্র স্ত্রী একটি কঠিন অ্যালঝাইমার রোগে আক্রান্ত হয়ে আছেন, আপনারা সবাই একই সাথে পরমপিতার চরণে প্রার্থনা করবেন। ভালো বা মন্দ নয়, ঠাকুর বলেছিলেন তার মঙ্গল হোক, তার কল্যাণ হোক, একে নিষ্কাম প্রার্থনা বলেছেন। আর ঠাকুর প্রত্যেকদিন তার কাছে চাইতে বলেছেন। পুণ্যপুঁথি পড়ে দেখবেন, তার মধ্যে বলছেন প্রত্যেক দিন পরমপিতার কাছে চাইবি তোমাতে আমার ইচ্ছে হোক, তোমাতে আমার ভাব হোক, আর তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ়, স্থির এবং নিশ্চয় করে দাও। এই প্রার্থনা আজকে এই প্রার্থনা সভা থেকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী চরণ প্রাণকে আমরা রেখে আমি আমার এই দূরভাষ তিনি সঞ্চালনা করছেন তার হাতে প্রত্যাপন করছি। ভালো থাকবেন আপনারা সবাই, প্রত্যেকে জয় জয়কার হোক, প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্যোগ, দুঃসময়, বিপদ বিপত্তি আসলে একদম ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। জোর করে বীরনাম জপ করবেন, জোর করে ঠাকুরকে তৃষ্ণা দিয়ে মনন করবেন। সন্ধ্যেবেলা এরকম সাদা একটা চাদর দিয়ে রাত্রিবেলা খাওয়ার আগে 5 মিনিট 10 মিনিট করে বসে বীরনাম জপ করবেন ভার্টিক্যালি, মেরুদণ্ড সোজা করে। নজ্ঞানুক দিয়ে রেজাল্ট পাবেন। ধারবাকি ঠাকুর করেননি, ধারবাকি বলেননি, একদম নজ্ঞানুক দিয়ে বুঝতে পারবেন 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। জপ করলে পরে কি হয়, নাম করলে কি হয়, তাকে নিখুঁত সুষ্ঠু সম্পাদন করলে কি হয়, আপনি হবেন ঠাকুরের সবচেয়ে বড় জীবন্ত যাজন। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।